বাংলার সহযোদ্ধারা তারাও কষ্ট করছেন। আমাদের আরও রাজনৈতিক দল আছেন যারা নিবন্ধনের জন্য চেষ্টা করছেন, তারাও কষ্ট করছেন। তো প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আমি এখানে দাঁড়িয়েছি, সবসময় ফুটপাতে দাঁড়াইতাম। আমার ফেসবুকে লেখা আছে আমি একজন ফুটপাতের অ্যাক্টিভিস্ট। তো কোনো একটা অসঙ্গতি দেখলে আমি প্রেস ক্লাবে বসে যেতাম। সেটা 2017 সাল থেকে, 18 আন্দোলন না, 17 সাল থেকেই বিভিন্ন বিষয়, ছোটোখাটো বিষয়ে আমার স্মরণ আছে। বাংলাদেশ ব্যাংকের একটা নিয়োগে জালিয়াতি হওয়ার ফলে আমি সেটা প্রতিবাদ করেছিলাম। এটা হলো কোটা আন্দোলনেরও আগে, এবং সেই সময় বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা আমাকে ওইখানে আটকায়ে তাদের ইচ্ছা মতো মারধর করে। পরে সেখান থেকে এসে প্রেস ক্লাবে আমি বললাম আমার এরকম মারধর করছে, আপনারা সবাই আসেন। সবাইকে নিয়ে সেই পরীক্ষার আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। সেই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দরজা ভেঙে ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে আমরা বের করে নিয়ে এসে সেই পরীক্ষা স্থগিত করিয়েছিলাম। সেখান থেকে আমার অ্যাক্টিভিজমের রাস্তাটা শুরু। এর পরবর্তীতে কৃষি ব্যাংকের একটা নিয়োগ পরীক্ষা হচ্ছিল, সেই নিয়োগ পরীক্ষা জালিয়াতি করে। তখন আমি একা প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদের ফলে সকল ছাত্ররা বের হয়ে আসে এবং সেই নিয়োগ জালিয়াতি প্রতিবাদ করে। তখন ওইখানে তেজগাঁ কলেজের স্টাফরা, শিক্ষকরা এবং ওই সময় ছাত্রলীগ নেতারা আমাকে বেধড়ক রাস্তায় ফেলে মারধর করে। তো এর পরবর্তীতে আসে আমাদের কোটা আন্দোলন। কোটা আন্দোলন থেকে যুব অধিকার পরিষদ, সেই যুব অধিকার পরিষদ থেকে আমাদের আমি একটু পরিচয় বলি তার আগে 2018 কোটা আন্দোলনের কথা একটু বলি। 18 সালে যখন আমরা বারবার নিয়োগ বঞ্চিত হচ্ছিলাম, সেই সময় উদ্যোগ নিলাম পাবলিক লাইব্রেরিতে এবং সবার বইয়ের মধ্যে, খাতার মধ্যে হাতে লিখে চিরকুট দিতাম যে কোটা কিভাবে আমাদের সমস্যা করছে। সেই চিরকুট আস্তে আস্তে সবাই খুঁজতে থাকলো চিরকুটটা কে দেয় আসলে। তো তখন একদিন দাঁড়ায় বললাম, সবার কাছে মনে হয় চিরকুট গেছে, এখন আমি আসলে আপনাদের একটা বার্তা দিতে যাচ্ছি, এই কোটার কারণে আমরা নিয়োগ বঞ্চিত হচ্ছি। তখন সবাই উচ্ছ্বাসিত হলো যে তারা ওই ব্যক্তিকে খুঁজে পেল যে কে এই চিরকুট প্রদানকারী। আমরা সেই দিন ঠিক করলাম যে আমরা 16 ফেব্রুয়ারি কোটা আন্দোলনটা করব। সেখান থেকে আবার 14 ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদ গঠন করলাম। আমাদের যে নুরুল হক নূর ভাই নাম শোনেন, রাশেদ খান, ফারুক হাসান, এরা আমাদের 17 ফেব্রুয়ারি আন্দোলনেরও পরে আমরা সংযোগ হয়েছি। তার আগে আমরা এই আন্দোলনটা করলাম। সেখান থেকে ছাত্র অধিকার পরিষদ, তারপরে যুব অধিকার পরিষদ। এখানে যুব অধিকার পরিষদের সংগঠক এবং যার উদ্যোগে তৈরি হচ্ছে তীর্থই ভাবিদার ভাই এখানে সংহতি জ্ঞাপন করেছেন। এবং তারপরে আমরা তৈরি করলাম গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদ বিভিন্ন বিবাদের কারণে দুই ভাগে ভাগ হয়ে গেল। আমরা 76 জন কেন্দ্রীয় নেতা আলাদা হয়ে গেলাম এবং সেখান থেকে গণ অধিকার পরিষদ একাংশ নামে আমরা নিবন্ধনের জন্য চেষ্টা করছিলাম। দীর্ঘদিন চেষ্টা করার পরে এই ইলেকশন কমিশনার আমাদেরকে প্রস্তাব দিল, আপনারা নামটা বদলায় নেন, আমরা নিবন্ধনটা দিয়ে দিই। ভালো করে শুনেন। এবং তারা ওই সময় আইনি মতামত দিয়েছিল যে গণ অধিকার পরিষদে ওই অংশ এবং এই অংশকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নাই, আইনগত বাধা নাই। আমরা নামটা পরিবর্তন করলাম তাদের পরামর্শে, ইলেকশন কমিশনের পরামর্শে আমরা আবেদন করলাম। সেই মার্চ মাসে আবেদন করছি। মার্চ মাসে আবেদন করার পরে এখন কি মাস? নভেম্বর মাস। এই এতদিন ধরে আমাদেরকে ঘুরায় এসে গতকালকে ঘোষণা করছে আমাদের নিবন্ধন নামঞ্জুর করা হলো। আমাদের এই সময়ের মধ্যে কি করেছে আমি আপনাদেরকে বলি। প্রথমবার তদন্তের ঘোষণা দিল, চিঠি দিল আমাদেরকে। সেই চিঠি অনুযায়ী 36 জায়গা থেকে আমাদেরকে রেসপন্স করলো, আমাদের তদন্ত হবে 36টি উপজেলায় এবং আমাদের 108টি উপজেলায় তথ্য জমা দেওয়া আছে। কিন্তু তারা যোগাযোগ করছে কয়টি উপজেলায়? মাত্র 36টি উপজেলা। তারা যায়ই নাই, না গিয়ে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে যে আমাদের এখানে কোনো কমিটি পাওয়া যায় নাই। এরপরে আমরা প্রতিবাদ করলাম, আমরা আমাদের ছবি পাঠালাম অফিসগুলোর। ছবি পাঠানোর পরে তারা
সন্তুষ্ট হয়ে বললো আবার তদন্ত হবে, আবার তদন্তের চিঠি দিল। চিঠি দেওয়ার পরে সারা দেশে 82টি উপজেলায় তদন্ত করলো, সবগুলো উপজেলায় করতে পারলো না। এবং সেই 82টি উপজেলার তদন্ত চলা অবস্থায় হঠাৎ করে আবার চিঠি দিল এই তদন্ত স্থগিত। প্রত্যেকবার তদন্ত করতে 4.5 থেকে 5 লক্ষ টাকা আমাদের ব্যয় হয়েছে। এবং এইটা করতে গিয়ে আমাদের সহযোদ্ধারা তাদের স্ত্রীর গহনা বন্ধক রেখেছে, জমি বন্ধক রেখেছে, এবং তারা তদন্ত স্থগিত করে দিল। এরপরে বললো উচ্চতর তদন্ত হবে। উচ্চতর তদন্ত করলেও তারা আবার জেলা পর্যায় থেকে বাকি 82 পরে আরো যে 18টি উপজেলা আছে সেগুলো তদন্ত করলো। এর পরে বললো যে এবার সচিবরা যাবে। সচিবরা সারা দেশে ঘুরে তারা যা ইচ্ছে তাই করে। এবং সেখানে আপনাদেরকে একটা কথা বলি, আজকে তারা যে জালিয়াতিটা করেছে, তদন্ত করার পরে যেটা উচিত ছিল আমাদের কাছ থেকে একটা স্বাক্ষর নেওয়া যে আমরা এসেছিলাম, আপনারা তার প্রমাণ নাকি। কিন্তু তারা কোনো স্বাক্ষর নেয়নি, তারা ইচ্ছা মতো গেছে, আসছে, কোনো স্বাক্ষর নেয়নি। এবার ভুল করি নাই, আমরা সকল জেলা উপজেলায় তারা যে গেছে সেগুলো ছবি এবং ভিডিও করে রাখছি। তারা এখন এসে অস্বীকার করছে তদন্ত রিপোর্ট ভালো না। আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। আমরা এই ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছি, ডক্টর ইউনূসের সমালোচনা করেছি, কেন 666 কোটি টাকার উনি কর মওকুফ করেছেন। এরকম সমসাময়িক অনেক বিষয়ে অসঙ্গতি দেখেছি। কেন জানুয়ারি মাসে আমরা বই পাইতাম, সেই বই জুলাই মাসে পেলাম, প্রতিবাদ করেছি। এসব প্রতিবাদের কারণে আমাদেরকে নানাভাবে সংস্কার কমিশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে, এবং সংস্কার কমিশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করার পরে ঝগড়া বিবাদের পরে আবার সেখানে ঢুকিয়েছে। সারাটা সময় এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে মাইনাসের চেষ্টা করেছে এই সরকার। শুধু তাই নয়, এই জুলাই সনদ স্বাক্ষরের সময় বিভিন্ন সংগঠন থেকে 20 জন করে দাওয়াত দিয়েছে, মাত্র 10 জনকে সুযোগ দিয়েছে। আমাদের সংগঠনের সহযোদ্ধারা মন খারাপ করেছে। এবং শুধু আমাদের প্রতি না, জুলাই যোদ্ধারা যারা আছে মাত্র 30 জন জুলাই যোদ্ধাকে তারা দাওয়াত দিয়েছে। এবং যে কারাবরণকারী সহযোদ্ধারা এখানে আছে তাদেরকে দাওয়াত দেয় নাই, তারা নিজেরাই কিছু কারাবন্দী নিয়ে এখানে তারা কারাবন্দীদের নিয়ে উৎসব করেছে, পিকনিক করেছে। অথচ টিভি সেন্টারের মামলায় আমি 1 নম্বর আসামি, মেট্রো রেলের 3 নম্বর আসামি, সেতু ভবনের 5 নম্বর আসামি, যাত্রাবাড়ির 6 নম্বর আসামি, আমাকে দাওয়াত পর্যন্ত দেয়নি। এইভাবে প্রত্যেকটি জায়গায় ডক্টর ইউনূসের সরকার চেয়েছে যেন আমজনতা দলের নামে একটা তরুণদের একটা নতুন সংগঠন আছে, যেটা এনসিপির মতোই সমাজে সাড়া ফেলছে, তাদেরকে চ্যালেঞ্জ করছে, তাদের দুর্নীতি চাঁদাবাজিগুলো চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জগুলো যেন বন্ধ হয়, আমাদের আলো যেন নিভে যায় সেই চেষ্টা করছে। এবং সেই কারণে আজকে এখানে নিবন্ধন ঝুলাই দিয়েছে। আমরা বলতে চাই, এই ইলেকশন কমিশনের অফিসার যারা আছে তারা হোটেল শেরাটনে রফিকুল আমিনের সাথে বসেছে। হোটেল শেরাটনের সিসিটিভি ফুটেজ দীর্ঘদিন থাকে, আপনারা সেই সিসিটিভি ফুটেজ সরকারের মাধ্যমে তদন্ত করেন। সেখানে ভাবেন এই হোটেল শেরাটনের রফিকুল আমিনের সঙ্গে কারা কারা মিটিং করে রফিকুল আমিনের ডেস্টিনিকে নিবন্ধন পাওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে। আপনারা বলছেন জাতীয় লীগকে নিবন্ধন দিবেন, জাতীয় লীগের বিষয়ে প্রতিবাদ করার পরে আপনারা থামিয়ে দিয়েছেন। কিন্তু জবাব দিতে হবে আপনারা ভুল করেছেন নাকি অন্যায় করেছেন। ভুল করলে মাপ আছে, অন্যায় করলে মাপ নাই। টাকা পয়সার বিনিময়ে যে সকল কমিশনার এবং সচিবরা জাতীয় লীগকে নিবন্ধনের জন্য মনোনীত করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, কোনো শাস্তি দেওয়া হয়নি। যদি ক্রাইম করে থাকেন তাহলে এই কমিশনাররা ক্রাইম করে থাকলে সচিবরা ক্রাইম করেছে, ক্রাইম করলে ইলেকশন কমিশনাররা ক্রাইম করেছে, ক্রাইম করলে জেলায় জেলায় ইলেকশন কমিশনের অফিসাররা ক্রাইম করেছে। তারা কখন থেকে ক্রাইম করছে? 18 সালে ক্রাইম করেছে নির্বাচনের মধ্যে, জোচ্চুরির নির্বাচন আয়োজন করছে। তারা 24 সালে নির্বাচনে ক্রাইম করেছে। এবং এখানে দেখেছেন আপনারা মেয়র নির্বাচনে এই মহানগরের তাপস নির্বাচিত হয়েছে, আতিক সাহেব নির্বাচিত হয়েছে। এগুলো কি ভালো ভোটে করেছে? অনেক সুন্দর ভোট করেছেন? ওনারা তো অনেক ইতিহাসে লেখা থাকবেন। তো সেই অফিসাররা তো চেঞ্জ হয়নি। আজকে ওনারা আমাদের পরীক্ষা নিচ্ছে, আমাদের সততার পরীক্ষা নিচ্ছে। এখানে কয়েকটি দল রয়েছে বন্ধুরা, এখানে আমাদের জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি রয়েছে, মৌলিক বাংলা রয়েছে, বেকার মুক্তি পরিষদ রয়েছে, অনেকগুলো সংগঠন খেয়ে না খেয়ে তদন্ত করেছে। আমি আজকে আমার দলের সংগঠনের এই যে লাগছে ঠিক মতন। আমি যে সকল আমাদের ঠিক মতো আমজনতা দলের জন্য, কিন্তু আমি আমার যে সকল যোগ্য দল রয়েছে তাদের ক্ষেত্রে আমি এই নিবন্ধনটা চাই। এরা গণ অভ্যুত্থানের, সবাই গণ অভ্যুত্থানের পরের সন্তান, তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে। ডক্টর ইউনূস চাচ্ছে গণ অভ্যুত্থানের দল হিসেবে শুধুমাত্র এনসিপি থাকবে। এনসিপি সেদিন কই ছিল?
যেদিন তারা আন্দোলন বন্ধ করে দিল, আমরা 17 জুলাই, 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই এই আন্দোলনের নতুন করে জন্ম দিয়েছি। তাদের বন্ধ করা আন্দোলন, তাদের বিক্রি করা আন্দোলন আমরা রক্ত দিয়ে আবার জাগিয়ে তুলেছি। সেই সুতরাং শুধুমাত্র এনসিপি এই গণ অভ্যুত্থানের সন্তানরা, আমরাও যোগ্যতার প্রমাণ দিয়েছি, আমরা লড়াই প্রমাণ দিয়েছি। আরে আমাদের যোগ্যতার প্রমাণে ইসি কি করবে? আমাকে তো শেখ হাসিনা যাওয়ার সময় 1 নম্বর আসামি বানিয়ে রেখে গেছে, ইসি আবার কি বিচার করবে? আজকে আমাদেরকে বঞ্চিত করছে, সুন্দর সুন্দর গোল গোল কথা বলে আমরা দেখছি। কিন্তু এই কমিশনাররা আমরা যখন উপরে উঠতে চাই তখন পিএসকে দিয়ে বলে যে নিবন্ধন নিয়ে কোনো কথা বলবে না। স্যার, কেন কথা বলবেন না? কেন আসছেন এখানে? টাকা দিছি না নিবন্ধন আবেদন করার সময়? টাকা দিছি না আমরা? আমাদের লক্ষ লক্ষ টাকা, 15 লক্ষ টাকার উপরে আমার এখানে ব্যয় হয়েছে। টাকাগুলো কে দিবে? আজকে বলছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে, মার্চ থেকে শুরু করেছে, নভেম্বর পর্যন্ত সময় নিয়েছে। চর্বি জমে গেছে এতদিন, এদের কোনো রকম কাজ করেনি, কাজ না করে আজকে রিপোর্ট দিয়ে দিচ্ছে। আমরা বলছি যদি এই ছাত্র উপদেষ্টাদের পরামর্শে আমাদেরকে নিবন্ধন বঞ্চিত করতে চান, আমি বলছি এই ছাত্র উপদেষ্টারা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না। কিন্তু আমরা বলছি শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু এরা, এবং তাদের দুর্নীতি প্রমাণিত হয়েছে, এবং আমরা তাদের ঘাড় মোটকে ধরবো। সহজ হিসাব, আমি আমার এই অনশন বন্ধ করছি না, অনশন আমার চলবে, আমি মরে যাওয়া পর্যন্ত চলবে। আমার দলের নিবন্ধন চাই। আমজনতা দল ভারতীয় আগ্রাসন বিরোধী দল, লড়াইয়ের একটি দল। রাস্তায় রাস্তায় কখন কোন সীমান্তে মানুষ মরেছে আমরা মাইক নিয়ে 10 জন 15 জন মিলে বের হয়ে গেছি। কোন দল বের হয়েছে? মুখে কুলুপ দিয়েছিল, কেউ ভারতের বিরুদ্ধে কথা বলে না, কেউ বলে না। আমরা বলেছি আমাদের জাতীয় সম্পদগুলো, প্রাকৃতিক সম্পদগুলো জাতীয় মালিকানায় নিয়ে আসতে হবে, বিদেশি কোম্পানিকে দেওয়া লাগবে না। বিদেশিদের দালালরা আজকে আমাদেরকে থ্রেট মনে করছে কিনা আমি জিজ্ঞাসা করছি। আমাদের স্পষ্ট কথা, আমরা এই নিবন্ধনের বিষয়ে আমরা মরে যাব, ভাই মরে যাব, তারপর নিবন্ধন নিয়ে যাব। শুধুমাত্র আমজনতা দল না, আরো যাদের প্রতি জুলুম করছে তাদেরকে নিবন্ধন দিতে হবে। ডেস্টিনির নিবন্ধন যদি দেয়, এই ইলেকশন কমিশনের এই অফিস মাটির সঙ্গে মিশে দেব। ডেস্টিনি যদি নিবন্ধন পায়, মাটির সঙ্গে মিশে দেব। কুকুরের মতো পিটাবো। হোটেল শেয়ারডনে বসে তোমরা মিটিং করেছো, আমাদের কাছে খবর আছে। নিবন্ধন দিলে চামড়া তুলে নেব, ডেস্টিনি নিবন্ধন দিলে। এবং জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার জন্য যারা টাকা খেয়েছো তাদেরকে বলি, তাদেরকে এখান থেকে বের করতে হবে। এদেরকে দিয়ে সামনের নির্বাচন হুমকির মুখে রয়েছে। বিএনপিকে বলবো, এখন পর্যন্ত আপনাদের এদের বিষয়ে কোনো আওয়াজ দেখছি না। এরাই তো 18 এবং 24-এ নির্বাচন করছে। এদেরকে দিয়ে নির্বাচন করাবেন, আর আপনারা জয়ী হবেন। এত সহজ না। এদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলবেন। জামাতকে বলছি, আপনাদের নির্বাচন মাঠে মরবে। আমি বলছি, এরা কারা? এরা আপনাদেরকে চেনেন না। এরা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। রাতের আধারে 18 নির্বাচনে সবার বাড়িতে বাড়িতে টাকা চলে গেছে। রাতের আধারে 24-এর নির্বাচনে সকল নির্বাচন অফিসারের বাসায় বাসায় টাকা চলে গেছে। এরা হলো তারা আজকে আমাদের পরীক্ষা নেয়। ওদেরকে যে পরীক্ষকের জায়গায় বসায় রাখছি, ওরা শুকরিয়া আদায় না করে আমাদেরকে আজকে হয়রানি করে। এখানে আমাদের সভাপতি মিয়া মুশিরুজ্জামান স্যার আছে। স্যার কিছুটা মতামত রাখবে, তারপরে সবাইকে চলে যাওয়ার অনুরোধ করবো। আপনারা চলে যাবেন, আমি আমার মতো করে এখানে অনশন চালায় যাব। কেউ আপনারা পেছনে দেবেন না। যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা দেখা করতে আসবেন। আমি স্যারকে একটু অনুরোধ করবো, দ্রুত স্যার বলেন। একটু সামনে ভাই, বলেন। পরে না ভাই, ভাই পরে ভাই, পরে ভাই 1 মিনিট পরে নেন, 1 মিনিট পরে নেন। কারো দিন না স্যার, বলেন স্যার। ভাই 1 মিনিট সাইলেন্ট। ভাই দাঁড়ান, দাঁড়ান স্যার, বলেন স্যার, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেন। আরেক ভাই আপনাদের বিস্তারিত বলেছেন আজকে কেন
আমরা এখানে এইভাবে বসেছি। আমি আর এই বিস্তারিতের মধ্যে যেতে চাচ্ছি না, তবে বর্তমান নির্বাচন কমিশন যে ধরনের আচরণ করছেন, বিশেষ করে তদন্তের সময় ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলার নির্বাচন অফিসগুলি যে ধরনের আচরণ করেছেন, সেগুলি আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য না। এবং আমি দুপুরে আরেকবার এই বিষয়ে কথা বলেছি। আমার মন্তব্য হচ্ছে যে জেলা উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশনে যারা আছেন, তারা আওয়ামী লীগেরই সাজানো সংসার। তারা আমজনতার দলের মতন ঘোষিত ভারত বিরোধী একটা দলকে এবং এইরকম একটা বিপ্লবী নেতা জনাব তারেক রহমানের মতো একটা দলকে নিবন্ধন দিতে চান না বলেই আমাদের মনে হচ্ছে। আপনাদেরকে একটা ঘটনা বলবো। কোনো এক জেলার থেকে 25শে অগস্ট আমার কাছে একটা চিঠি আসছে, 25শে অগস্ট তারিখ দিয়ে সাইন করা। সেখানে লেখা, আপনার এই জেলার নিবন্ধন কার্যক্রমের তদন্ত হবে 28শে অগস্ট। অর্থাৎ এই চিঠি যিনি লিখছেন, তিনি বলছেন যে আগামী 3 দিন পর এই জেলার তদন্ত করা হবে। এর পরের লাইনে উনি লিখছেন, আপনার দলের কেউ আমাদের সাথে যোগাযোগ না করার কারণে এই তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যাচ্ছে না। খেয়াল করবেন, 25 তারিখে যে কর্মকর্তা বলছেন 28 তারিখে তদন্ত হবে, সেই কর্মকর্তা ওই চিঠিতেই লিখছেন, আমরা কেউ যোগাযোগ না করার কারণে এই তদন্ত সুষ্ঠুভাবে করা যাচ্ছে না। অর্থাৎ 25 তারিখেই উনি 28 তারিখের তদন্তের ফলাফল দিয়ে দিচ্ছেন। আর যোগাযোগটা কিসের? আমরা কেন একটা অফিসের সাথে যোগাযোগ করব? উনি আসবেন তদন্ত করতে আমাদের অফিসে। তাহলে এই যোগাযোগের অর্থ কি অন্য কিছু ছিল? আমি সাধারণভাবে যেটা বুঝি যে আমার যদি কোনো দুর্বলতা থাকে, আমি তখন গিয়ে থানায় যোগাযোগ করি, ডিসি অফিসে যোগাযোগ করি, যাতে আমার সমস্যাটা সমাধান হয়। তো উনি তো আসেননি, 28 তারিখ এখনো হয়নি। 25 তারিখের চিঠিতেই উনি 28 তারিখে তদন্তের তারিখ ঘোষণা করে 25 তারিখেই বলে দিচ্ছেন আমরা কেউ যোগাযোগ করিনি, এই জন্য উনি সন্তুষ্ট না। এই চিঠি আমি এখানে কর্মকর্তাদের দেখিয়েছি এবং এখন পর্যন্ত ওই কর্মকর্তা যিনি এরকমের একটা চিঠি লিখেছিলেন, 28 তারিখে তদন্ত না করেই 25 তারিখে তদন্তের ফলাফল ঘোষণা করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই। তাতে আমার বিশ্বাস করতে ইচ্ছা হয় যে এই ঢাকার আমার পিছনে যে বিল্ডিং এর তদন্ত যারা আছেন তারা এবং জেলার যে নির্বাচনী অফিসগুলি আছে, তারা সবই একই রসুনের বিভিন্ন কোয়া। ফলাফল যা হচ্ছে, এটা এদের সবার সম্মিলিত প্রচেষ্টায় হচ্ছে। আমি আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তারেক ভাইরা জুলাইতে যে আন্দোলন করেছিলেন, আমিও তাদের সাথে ছিলাম, কিন্তু যে ধরনের পরিবর্তন আমরা আশা করেছিলাম বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং অফিসে, এই নির্বাচন কমিশন আমার পিছনের এই বিল্ডিংয়ে, তা সেই রকম কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। এরা সেই দেখলেই মনে হয় সেই হাসিনারি নির্বাচন কমিশন এখনো এখানে বসে আছে। ধন্যবাদ আপনাদের সবাই।